গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ পায়েল। আমরা আজকে ক্লাস 7-এর নিজে করি 1.2 এই অঙ্কগুলো করব। এর আগে আমি কষে দেখি 1.1 এই অঙ্কগুলো সমস্ত করে দিয়েছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো গিয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করি আজকে নিজে করি 1.1। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকাকে কতবার ঘুরতে হবে হিসাব করি। আমরা এই অঙ্কগুলো ঐকিক নিয়ম করে করব, যেই ঐকিক নিয়ম কিন্তু তোমরা আগেও শিখেছো, ক্লাস 5-এও করেছো, 6-এও করেছো। সেই ঐকিক নিয়মে এই অঙ্কগুলো হবে। তাহলে চলো আমরা করে ফেলি। দেখো এখানে কি কি রয়েছে, একটা আছে চাকা ঘোড়ার সংখ্যা আর একটা আছে পথ, এত মিটার পথ, তাই তো? তার মানে দূরত্ব রয়েছে আর চাকা ঘোড়ার সংখ্যা রয়েছে। আমাদেরকে বার করতে বলেছে চাকা ঘোড়ার সংখ্যা। তাহলে যেটা বার করতে হয় সেটা সবসময় কোন দিকে রাখবো? ডান দিকে রাখবো। তাহলে আমরা এখানে লিখব দূরত্ব, কারণ দূরত্ব দেখো দুটো দেওয়া আছে, একটা 77 মিটার দেওয়া আছে, একটা 98 মিটার দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব দূরত্ব, ব্যাকেটে লিখব কি মিটার। দূরত্বের একক এখানে যেহেতু মিটারে দেওয়া রয়েছে তাই জন্য আমরা এখানে লিখলাম মিটার। আর এদিকে লিখব যে চাকা ঘোড়ার সংখ্যা, চাকা ঘোড়ার সংখ্যা। দেখো প্রথমে বলেছে 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তার মানে এখানে 77 আর এখানে কি 55 বার। তারপরে আমাদেরকে কি চেয়েছে যে 98 মিটার পথ যেতে ওই চাকাকে কতবার ঘুরতে হবে। তাহলে এখানে লিখবো 98 মিটার, এবং এটা আমরা জানি না, যেহেতু এটা আমরা বার করবো তাই এখানে দিয়ে দেবো একটা প্রশ্ন চিহ্ন। এবারে আমাদেরকে বার করতে হবে কি সম্পর্ক। তোমরা তো জানো যখন দূরত্ব বাড়বে তখন কি হবে, বেশিবার চাকাকে ঘুরতে হবে বেশি দূরত্ব যাওয়ার জন্য। তাহলে যখন দুটোই একসাথে বাড়ে বা দুটোই একসঙ্গে কমে সেটাকে আমরা কি সম্পর্ক বলি? হ্যাঁ, সরল সম্পর্ক বলি। তাহলে আমরা এখানে লিখব যে দূরত্বের সঙ্গে চাকা ঘোড়ার সংখ্যার সরল সম্পর্ক। কেমন? লেখো দূরত্ব ও চাকা ঘোড়ার সংখ্যার সরল সম্পর্ক। সরল সম্পর্ক কেমন? আচ্ছা, সরল সম্পর্ক হলে কি করতে হয়? আমাদেরকে দ্বিতীয় লাইনে ভাগ করতে হয় এবং তৃতীয় লাইনে গিয়ে কি করতে হয়? গুণ করতে হয়। দেখি লিখব 77 মিটার পথ যেতে চাকা ঘোরে কতবার ঘোরে? 55 বার, তাই তো? 77 মিটার পথ যেতে চাকা ঘুরছে কতবার? 55 বার। দ্বিতীয় লাইনে 1 মিটার পথ যেতে চাকা ঘোরে, তাহলে 1 মিটার যেতে নিশ্চয়ই কম বার চাকা ঘুরবে, তাহলে কি হবে? ভাগ, কম যখনই হবে আমাদেরকে ভাগ করতে হবে। 55/77 বার। আর আমরা কি বললাম, যেহেতু সরল সম্পর্ক তাই দ্বিতীয় লাইনে সবসময় ভাগ হবে, তৃতীয় লাইনে গিয়ে গুণ হবে। এবার আমাদেরকে বার করতে কত দিয়েছে, তাহলে 58 মিটার যেতে কতবার চাকা ঘুরতে হবে, তাই তো? আমরা এখানে লিখব 58 মিটার পথ যেতে চাকা ঘোরে, এই যে 55 গুণিতক 98 বাই কত হবে? 77। তাহলে কাটাকাটি করো, দেখো 11 দিয়ে কেটে যাচ্ছে, 5×11 55, আর এটাকে 7×11 77। আর এই 7 দিয়ে কিন্তু 98কে ভাগ করা যায়। ভাগ করে দেখো 7×1 7, তাহলে এখানে যদি 7 দিয়ে কত ভাগ শেষ থাকবে? নিশ্চয়ই 2 থাকবে। 2 আর 8 হয় 28, তাহলে 4 7 হবে 28। তার মানে আমাদের উপরে কি পড়ে রইল? 5 গুণিতক 14, 5 14 70, তাহলে 70 এখানে কি হয়ে যাবে? বার। তার মানে আমরা উত্তর লিখব অতএব 98 মিটার পথ যেতে চাকা ঘুরবে 70 বার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। 2 অঙ্কতে কি বলছে দেখো, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। প্রত্যেক সপ্তাহে মানে সে 7 দিনের মধ্যে একদিন সাঁতার শিখতে যাচ্ছে। তাহলে 364 দিনে সে মোট কতবার সাঁতার শিখতে যায় আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে আমরা লিখে নেব কি, এখানে লিখব যে মোট দিন
আর এখানে লিখব সাঁতার শিখতে যাওয়ার দিন। মোট দিন কত? প্রথমে বলেছে 1 সপ্তাহ, তাই তো? 1 সপ্তাহ। আর 1 সপ্তাহ মানে আমরা কি জানি? 7 দিন। তাহলে 1 সপ্তাহ সমান দিয়ে আমরা 7 দিন লিখতে পারি তো? অবশ্যই পারি। এই 1 সপ্তাহ মানে 7 দিন এসে কদিন সাঁতার শিখতে যাচ্ছে? মাত্র 1 দিন যাচ্ছে। তাহলে আমাদেরকে অঙ্কে বলা হয়েছে যে 364 দিনে সে কতবার যাবে। তাহলে 364 দিন মোট দিন, এখানে সে কতবার সাঁতার শিখতে যাবে আমাদেরকে বার করতে হবে। তাহলে একবার ভাবো তো, মোট দিনের সংখ্যা যদি বেড়ে যায়, সাঁতার শিখতে যাওয়া দিনের সংখ্যাও তো বেড়ে যাবে। সো যদি 1 সপ্তাহে যদি মানে 1 সপ্তাহ বা 7 দিনে যদি 1 দিন যায়, তাহলে 2 সপ্তাহে সে 2 দিন যাবে। এইভাবে যত দিন সংখ্যা বাড়বে তত কিন্তু তার সাঁতার শিখতে যাওয়ার দিনও বাড়বে। তার মানে মোট দিনের সঙ্গে সাঁতার শিখতে যাওয়ার দিনের কি সম্পর্ক হবে? দুটোই যেহেতু একসাথে বাড়ছে, তাহলে হবে সরল সম্পর্ক। সঙ্গে সাঁতার শিখতে যাওয়ার দিনের সরল সম্পর্ক। এখানে লিখব কি? লিখব 7 দিনে সাঁতার শিখতে যায় কতদিন? 1 দিন। তাহলে 1 দিনে কত যাবে? 1 দিনে সাঁতার শিখতে যায়। দ্বিতীয় লাইনে কি হবে? সরল সম্পর্ক মানে কিন্তু ভাগ হবে, তাই 1/, তাহলে 7 হলো। বুঝলে? আচ্ছা, আমাদেরকে বার করতে বলেছে 364 দিনে সে কতবার যাবে। তাহলে এখানে লিখবো 364 দিনে সাঁতার শিখতে যায়, কি হবে? গুণ হবে। 364টা ওপরে যাবে আর 7টা যেমন নিচে ছিল নিচে থাকবে। আচ্ছা, এবার 7 দিয়ে দেখো 364কে ভাগ করা যায় কিনা একবার দেখে নাও তো। আমি এখানে করছি। তোমরা রাফটা কিন্তু সবসময় ডান দিকে করবে। আমি কিন্তু এখানে জায়গা নেই যেহেতু আমার, তাই জন্য আমি এইখানটায় করছি। দেখো 5 7 35, এখানে 35 বসালাম, ভাগশেষ কত? 1, এখান থেকে 4 নামালাম, 7 দুগুণে 14, তার মানে উত্তর হলো কত? 52। 7 দিয়ে এটাকে যখন কাটলাম 52, 52 একে 52, তার মানে সে 52 দিন সাঁতার শিখতে যায়। হয়ে গেল। আচ্ছা, এবার দেখো আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ 3-এর অঙ্কটা করব। কি বলছে দেখো? কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তাহলে এই 120টি কাগজের প্রয়োজন তার, আর প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, মানে বলতে চাইছি যে 1 দিস্তা সমান 24টা কাগজ। তাহলে 120টা সমান কত দিস্তা আমাদেরকে হিসাব করতে হবে। যেহেতু দিস্তাটা হিসাব করতে হবে, তাই জন্য আমরা দিস্তাটা কোথায় রাখবো? এইখানে রাখবো। লেখো, এখানে লেখো কাগজের সংখ্যা, আর এখানে লেখো দিস্তা সংখ্যা। প্রথমে দেখো কি বলেছে? 24টি কাগজ সমান 1 দিস্তা। প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, তার মানে প্রত্যেক মানে একটি দিস্তা, তাহলে একটি দিস্তায় 24টি কাগজ আছে। 24টি কাগজ মানে তাহলে কত হলো? 1 দিস্তা হলো। কেমন? আমাদেরকে কি বলেছে? এর প্রয়োজন কতগুলো? 120টি কাগজের। তাহলে 120টি সমান কত দিস্তা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা, তোমরা বলো তো, যখনই কাগজের সংখ্যা বাড়বে দিস্তার সংখ্যা তো বেড়ে যাবে, তাই না? আবার কাগজের সংখ্যা কমলে দিস্তার সংখ্যাও কমে যাবে। তাহলে সম্পর্কটা কি হবে? চেষ্টা করো বলার। ভেরি গুড, সরল সম্পর্ক হবে। তাহলে লেখো কাগজের সংখ্যা ও দিস্তা সংখ্যা সরল সম্পর্ক। কেমন? তাহলে এবার কি লিখবো আমরা? লিখবো যে 24টি কাগজ সমান 1 দিস্তা, তাই তো? তাহলে একটি কাগজ সমান কি হবে? 1/24 দিস্তা, তাই তো? আর আমাদেরকে বার করতে হবে কি? 120টি। তাহলে 120টি কাগজ সমান এই যে 1 গুণিতক 120/24। বুঝতে পারলে? আচ্ছা, একবারে যদি না কাটাকাটি করতে পারো, দেখো দুটোকেই 12 দিয়ে ভাগ করা যায় না? তো 12 2 24, আর 12 10 কত হয় বলো? হ্যাঁ, 120। তো 2 দিয়ে যখন আবার 10কে কেটে দেবো 5, তার মানে এখানে উত্তর বেরোলো কি? 5 দিস্তা। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কটা দেখি।
4 অঙ্কটা দেখো কি বলছে। 1 ডজন ডিমের দাম দিয়েছে 48 টাকা, 32টি ডিমের দাম কত? এইরকম একটা অঙ্ক কিন্তু তোমরা ক্লাস 6এও করেছো এবং ক্লাস 5এও করেছো। 1 ডজন, তোমরা জানো 1 ডজন মানে কতটি? হ্যাঁ, 12টি। 1 ডজন মানে হলো 12টি। তাহলে এখানে 12টি ডিমের দাম দেওয়া আছে 48 টাকা, আমাদেরকে 32টি ডিমের দাম হিসাব করে বার করতে হবে। ভেরি ইজি, চলো আমরা করে ফেলি। দেখো, তাহলে এখানে লিখবো আমরা, প্রথমে কি লিখবো? ডিমের সংখ্যা লিখবো। হ্যাঁ, ডিমের সংখ্যা। আর এদিকে লিখবো ডিমের দাম। দেখো, প্রথমে বলেছে 1 ডজন, আমি কি বললাম? 1 ডজন মানে কতটি? 12টি। তাহলে আমরা 1 ডজন সমান 12টি লিখতে পারি তো? অবশ্যই পারি। তাহলে এই 12টির দাম হচ্ছে 48 টাকা। কেমন? আমাদেরকে বলেছে তাহলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করতে বলেছে। আচ্ছা তোমরা বলো তো, যদি বেশি ডিম কেনো তাহলে তোমাদেরকে নিশ্চয়ই বেশি টাকা দিতে হয়, আর কম ডিম কিনলে কম টাকা দিতে হয়। তাহলে এই ডিমের সংখ্যার সাথে ডিমের দামের সবসময় কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। লিখে নাও সম্পর্কটা, ডিমের সংখ্যা ও ডিমের দামের সরল সম্পর্ক। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে লেখো 12টি ডিমের দাম কত বলেছে? 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কত? একটি ডিমের দাম তাহলে 48/12 লিখবো, কারণ একটি ডিমের দাম কম হবে, আর কম হলে ভাগ হয়। এছাড়াও আমরা কি বললাম? সরল সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় লাইনে ভাগ হয়। হলো, তাহলে আমাদেরকে বার করতে হবে 32টি ডিমের দাম। 32টি ডিমের দাম 48/12, এই যে 48 গুণিতক আমরা কী করে দেবো? 32। এবার কাটাকাটি করো, দেখো তো 12-র নামটা পড়ো, একেবারে কেটে যাবে। কত হয়? 4/12 48 হয় না? হ্যাঁ, তাহলে 4। এবার 32 আর 4কে গুণ করো, 4 2 8, আর এখানে 3 4 12, কত বেরোলো? 128 টাকা। খুব ইজি না? চলো এবার আমরা পরের অঙ্কটা করে নিই। দেখো, 5-এর অঙ্কটায় কি বলা হচ্ছে? প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। কেমন? প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে? তার মানে এখানে কাজের পরিমাণটা নির্দিষ্ট আছে। 5 ঘন্টা করে কাজ করলে কোনো কাজ 30 দিনে শেষ হয়, তাহলে 6 ঘন্টা কাজ করলে কত দিনে শেষ হবে? তাহলে এখানে লিখবো কাজ করার সময়, আর এখানে লিখবো দিন সংখ্যা। কেমন? তাহলে লেখো, দেখো এখানে কাজের সময়, আর এখানে লিখবো প্রয়োজনীয় দিন। প্রয়োজনীয় দিন। কেমন? তাহলে কাজের সময় দেখো কতক্ষণ? 5 ঘন্টা। 5 ঘন্টা করে কাজ করবে বলেছে তারা। 5 ঘন্টা করে কাজ করে 30 দিনে কোনো কাজকে তারা শেষ করছে। এবার বলেছে একটা ঘন্টা বাড়িয়ে দিল, 6 ঘন্টা করে কাজ করছে এখন, তাহলে ওই কাজটা কত দিনে শেষ হবে? আচ্ছা ভাবো তো, আমরা যদি বেশিক্ষণ ধরে কাজ করি তাহলে নিশ্চয়ই আমাদের কম সময়ে কাজটা শেষ হয়ে যাবে, তাই তো? তোমরা ধরো অঙ্ক করছো, এই চ্যাপ্টারে তোমাদের 10টা অঙ্ক আছে, কেউ দিনে 2টো করে করলো, তাহলে তার অনেকটা সময় লাগবে। কেউ হয়তো দিনে 5টা করলো, তাহলে তার কম দিনে হয়ে যাবে। এবার কেউ একদিনেই 10টা করে ফেললো, তাহলে তার আরও কম দিনে হয়ে গেল, তাই না? তাহলে কাজের সময় যখনই বেড়ে যাচ্ছে, প্রয়োজনীয় দিনটা আমাদের কি হবে? কমে যাবে। একটা জিনিস বাড়লে আর একটা জিনিস যখন কমে যায়, মানে উল্টোটা হয়, তখন তাদের মধ্যে কি হয়? বিপরীত সম্পর্ক। তাহলে এখানে লেখো কাজের সময় ও প্রয়োজনীয় দিনের বিপরীত বা ব্যস্ত, বয়জাফলা দন্তেশ্বয় ত, ব্যস্ত সম্পর্ক। বুঝতে পারলে ব্যস্ত সম্পর্ক কেন হলো? আচ্ছা, এতক্ষণ যখন আমরা সরল সম্পর্ক করছিলাম, আমরা কি করছিলাম? যে দ্বিতীয় লাইনে আমরা ভাগ করছিলাম এবং তৃতীয় লাইনে গিয়ে আমরা গুণ করছিলাম। এখানে কিন্তু উল্টোটা করব। দ্বিতীয় লাইনে আমরা গুণ করব এবং তৃতীয় লাইনে গিয়ে আমরা ভাগ করব। ভেরি ইজি। দেখো আমি যখন করব তোমরা বুঝতে পারবে। 5 ঘন্টা কাজ করলে কাজ শেষ হয় 30 দিনে, তাই তো? তাহলে
1 ঘন্টা কাজ করলে কাজ শেষ হবে কত? নিশ্চয়ই বেশি সময় লাগবে, তাই জন্য গুণ করতে হবে। বললাম বিপরীত সম্পর্ক মানে দ্বিতীয় লাইনে আমরা গুণ করব। তাহলে 30 গুণিতক 5 হলো। আচ্ছা, আমাদেরকে তো বলেছে 6 ঘন্টা করে কাজ করবে, তাহলে 6 ঘন্টা কাজ করলে কাজ শেষ হবে 30 গুণিতক 5/6। 6 দিয়ে 30কে কেটে দাও, কত হয়? 5 6 30 হয়, তাই না? তাহলে 5 গুণিতক 5 কত বেরোলো? 25 দিন। 6 ঘন্টা করে কাজ করলে তাহলে তাদের কাজটা 25 দিনেই শেষ হয়ে যাবে। বুঝতে পারলে? 6টা দেখো কি বলছে, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা হিসাব করি। এটা ভগ্নাংশে দেওয়া আছে বলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা এর আগের চ্যাপ্টারতেই কিন্তু ভগ্নাংশের গুণ এবং ভাগ শিখে এসেছো, ভয় পাওয়ার কিছু নেই। সিম্পল অঙ্ক আগেরগুলো যেমনভাবে করলাম এটাও তেমনভাবেই করব। তাহলে দেখো এখানে কি আছে, সম্পত্তির পরিমাণ আছে আর সম্পত্তির মূল্য আছে। তাহলে একদিকে আমরা লিখব সম্পত্তির পরিমাণ এবং আরেকদিকে লিখব কি? সম্পত্তির মূল্য। লিখে ফেলো, সম্পত্তির পরিমাণ আর এদিকে লেখো মূল্য। কেমন? দেখো সম্পত্তির পরিমাণ প্রথমে কত বলেছে? 5/7। এই 5/7 মূল্য কত দিয়েছে আমাদেরকে? দিয়েছে 2825 টাকা, তাই তো? আচ্ছা, আমাদেরকে হিসাব করতে বলেছে তাহলে 2/7 মূল্য কত টাকা। আচ্ছা তোমরা বলো, যখন সম্পত্তির পরিমাণ কমে যাবে দামও তো নিশ্চয়ই কমে যাবে, আর যখনই সম্পত্তির পরিমাণ বেড়ে যাবে দামও নিশ্চয়ই তখন কি হবে? ভেরি গুড, বেড়ে যাবে। তাহলে কি দুটোর মধ্যে কি সম্পর্ক হবে? অবশ্যই সরল সম্পর্ক হবে, তাই তো? লেখো সম্পত্তির পরিমাণ ও মূল্যের সরল সম্পর্ক। লিখে ফেলেছো? আচ্ছা চলো পরের লাইন দেখো কি লিখবো। 5/7 সম্পত্তির মূল্য কত টাকা? 5/7 সম্পত্তির মূল্য দেওয়াই আছে 2825 টাকা। তাহলে 1 সম্পত্তির মূল্য কত হবে বলো তোমরা? দ্বিতীয় লাইনে সরল সম্পর্কগুলো আমি কি বললাম? ভাগ করতে হয়। এটা বাই না লিখে তোমরা ভাজিতক দিয়ে 5/7 লেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। বাই দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার দেখো, তাহলে আমাদেরকে বার করতে দিয়েছে 2/7 সম্পত্তির মূল্য কত হবে? তৃতীয় লাইনে কি হবে বললাম? গুণ হবে বললাম। তাহলে 5/7 গুণিতক এই যে 2/7। এবার তোমরা ঠিক এর আগের চ্যাপ্টারতেই শিখে এলে না এরকম টাইপের অঙ্ক কি করে করবে বলো? ভাগ চিহ্নটাকে করে দেবে গুণ, আর তাহলে কি হবে? লবটা হরের জায়গায় আর হরটা লবের জায়গায় চলে আসবে। গুণিতক এটা যেমন ছিল সেরকম। 2/7 কাটাকাটি করো, 7 7 দেখো কেটে যাচ্ছে। 5 দিয়ে এই গোটা সংখ্যাটাকে কাটবে। ভাগ করে নাও যদি না পারো। দেখো 5 দিয়ে যখন এটাকে কাটবো 5 5 25 হয়, তাই তো? এখান থেকে 3 ভাগ শেষ, এখান থেকে 2 নামালাম, কত হবে? 5 6 30। আচ্ছা এবার এখান থেকে আবার 2 ভাগ শেষ, 5 নামালাম, 5 5 25। তার মানে উত্তর বেরোলো 565। 565 বসালাম, 565। আর এখানে কি আছে? গুণিতক 2, তাহলে 565কে 2 দিয়ে গুণ করো। 5 2 10 0, হাতে থাকে 1। 5 2 5 6 কত? 6 দুগুণে কত? 12, আর হাতের 1 ছিল, তাহলে 13 3 হাতে যায় আবারও 1। 5 দুগুণে 10 আর হাতের 1 যোগ করলে কত হয়? 11। তাহলে এই টাকাটা হচ্ছে সম্পত্তির মূল্য। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটা। 7 অঙ্কটা দেখো কি বলছে। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে হিসাব করি। তাহলে এটাও অনেক ইজি। দেখো কি করব আমরা, প্রথমে লিখে নেব। কি লিখবো? এদিকে লিখব সৈন্য সংখ্যা আর এদিকে লিখব মজুদ থাকা খাবারের দিন সংখ্যা। কেমন? মজুদ খাবারের দিন সংখ্যা।
লিখে নিলাম। আচ্ছা, সৈন্য সংখ্যা প্রথমে বলেছে 48 জন, আর দিন সংখ্যা বলেছে 7 সপ্তাহ। এই 48 জনের সাথে আরও 8 জন সৈন্য কী করেছে, যোগ দিল। মানে এই 48 জন তো অবশ্যই আছে আগে থেকে, তাদের সাথে আরও 8 জন সৈন্য চলে এলো। তার মানে 48-এর সাথে এখন 8 যোগ হয়ে যাবে। 48-এর সাথে 8 যোগ করলে কত হয়, 56 জন। এই 56 জনের আর কতদিন চলবে সেটা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা ভাবো তো, নির্দিষ্ট পরিমাণ খাবার আছে, আর যদি লোক বেড়ে যায় তখন কি হবে, সেই খাবার কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? লোক সংখ্যা বেড়ে গেলেই এই দিন সংখ্যাটা তাহলে কি হবে, কমে যাবে। তাই এখানে সৈন্য সংখ্যার সঙ্গে সৈন্য সংখ্যা ও মজুদ খাবারের দিন সংখ্যার বিপরীত বা ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। তাহলে এবার লিখে নাও, 48 জন সৈন্যের নির্দিষ্ট মজুদ খাবার চলে 7 সপ্তাহ। তাহলে একজন সৈন্যের নির্দিষ্ট মজুদ খাবার চলে, কি হবে, বিপরীত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলে দ্বিতীয় লাইনে গুণ হয়, তাই তো? আর কতজনে বার করতে হবে আমাদের, 56 জন। 56 জন সৈন্যের নির্দিষ্ট মজুদ খাবার চলে 7 গুণিতক 48/56। কাটাকাটি করো, দেখো 7 8 56 হয়, 8 দিয়ে 48কেও কেটে যায়, নামটা পড়ো, 6 8 48, তাহলে 6 সপ্তাহ। উত্তর লিখে দাও। অতএব কি লিখবে, অতএব ওই পরিমাণ খাবার আর 6 সপ্তাহ চলবে। ঠিক আছে, এটা লিখে নিও। দেখো নেক্সট অঙ্ক দেখো আমরা করব 8এরটা। কি বলেছে, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগদান করলো বা যোগ দিল। বাকি খাবার সকলের আর কতদিন চলবে হিসাব করি। তাহলে 50 জনের 16 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পরে আরও 10 জন এসেছে। তার মানে এই যে 50 জন এরা কিন্তু 10 দিন খেয়েছে, তারপরে আরও 10 জন এসছে। তাহলে বাকি দিন সংখ্যা কত, তোমরা এখানটা আগে একটু লিখে নেবে। কি লিখবে, দেখো লিখবে 50 জন নাবিকের খাবার মজুদ আছে 16 দিনের। 16 দিনের। আচ্ছা, কতদিন পরে এসেছে, 10 দিন পরে। তাহলে 10 দিন খাবার, 10 দিন তো তারা নিশ্চয়ই খেয়েছে, না খেয়ে তো কেউ ছিল না। তাহলে 10 দিন খাবার পর আর বাকি আছে কতদিন, কতদিনের খাবার বাকি আছে, ওই যে 16 - 10 = 6 দিনের, তাই তো? 6 দিনের খাবার। এবার এই 6 দিনের খাবারটা এই 50 জন নাবিকে যদি খেত, এদের 6 দিন চলতো। এখন আবার কি বলেছে দেখো, বলেছে যে আরও 10 জন নাবিক চলে এসেছে, মানে এই 50-এর সাথে আরও 10 যোগ হয়ে যাবে, 60 জন নাবিকের ওই খাবারটা কতদিন চলবে। তাহলে আমরা একদিকে লিখব কি, নাবিক সংখ্যা, এখানে লিখব নাবিক সংখ্যা, আর এখানে লিখব কি, কি লিখব, দিন সংখ্যা। দেখো প্রথমে 50 জন নাবিকের খাবার কত দিনের জন্য ছিল, আর মাত্র 6 দিনের খাবার বেঁচেছিল, তাই তো? আর এখন 50 জনের সাথে আরও 10 জন যোগ হলো, মানে এখন নাবিক হয়ে গেল কতজন, 60 জন। তাদের ওই 6 দিনের খাবারটা তাহলে কতদিন চলবে আমাদের হিসাব করতে হবে। আচ্ছা তোমরা বলো, আগেরটার মতোই যদি জন সংখ্যা বেড়ে যায়, এখানে দিন সংখ্যা কিন্তু কি হবে, কমে যাবে। তাহলে নাবিক সংখ্যার সঙ্গে নাবিক সংখ্যা ও দিন সংখ্যা সরল সম্পর্ক। তাহলে লেখো 50 জন নাবিকের খাদ্য বা খাবার মজুদ ছিল 6 দিনের, তাই তো? 6 দিনেরই তো বাকি ছিল। আচ্ছা, তাহলে ওই কি নিয়ম অনুযায়ী আমাদেরকে একজনের বার করতে হবে। একজন নাবিকের খাবার মজুদ ছিল কত হবে,
আবার ভুল, সরি আমার এটা একটু বলতে ভুল হয়েছে, এটা হবে ব্যস্ত সম্পর্ক। হ্যাঁ, কারণ দিন তো কমে যাবে, তাহলে এখানে হবে 6 গুণিতক 50। 50 দিনের, 6 গুণিতক 50 দিনের। আচ্ছা, আমাদেরকে বার করতে হবে 60 জন নাবিকের খাবার মজুদ ছিল, তাহলে 6 গুণিতক 50 বাই 60। কাটাকাটি করো, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে যায়, জানো তো নিশ্চয়ই। এই 6-এর সাথে 6 কেটে যাবে, তাহলে 5 দিনের। তাহলে আর 60 জন যদি খায়, ওই 6 দিনের খাবারটা কতদিন চলবে তাদের? 5 দিন। ব্যাস হয়ে গেল উত্তর। তাহলে লিখে দাও, অতএব বাকি খাবার সবার, লিখো অতএব বাকি খাবার সবার 5 দিন চলবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো 9 অঙ্কটা কি বলছে। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। অঙ্কটা একটু মন দিয়ে পড়ো, দেখো কি বলছে। 6 দিন কাজ করার পরে 8 জন অসুস্থ হয়ে পড়েছে, তার মানে 6 দিন কিন্তু এই 20 জন লোক কাজ করেছে। তাহলে কাজ আর বাকি ছিল কত দিনে, সেটা আমাদের কিন্তু লিখে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখে নেব, যে 20 জন লোক তিরিশ দিনে একটি বাড়ি সারাতে পারে, তাই তো? সারাতে পারে। 6 দিন কাজ করার পর 8 জন অসুস্থ হয়ে পড়ল, অসুস্থ হয়ে পড়ল। অতএব কাজ বাকি ছিল, কাজ কত দিনের বাকি ছিল? 6 দিন তো কাজ হয়ে গেছে, মোট 30 দিনের কাজ। 6 দিন যদি কাজ হয়ে যায়, তাহলে 30 থেকে আমরা 6 বিয়োগ করব, কত হবে? 24 দিনের, তাই তো? তাহলে এই 24 দিনের কাজ কিন্তু এখনও বাকি আছে। 20 জনই যদি কাজটা করতো, তাহলে কিন্তু তারা 24 দিনের কাজটিকে শেষ করে ফেলতে পারতো। এখন কি লোক সংখ্যা কিন্তু 8 জন কমে গেছে। আগে 20 জন ছিল, এখন 8 জন কমে গিয়ে কতজন হয়ে গেছে? 12 জন। এবার লিখে ফেলো, ওখানে ঐকিক নিয়মের যেরকমভাবে আমরা লিখি সেইভাবে লেখো লোক সংখ্যা, আর একদিকে লেখো দিন সংখ্যা। হয়েছে? দেখো, লোক সংখ্যা 24 জন লোকের কাজটি কত দিনে করতে হতো? কতজন ছিল বলো? 20 জন, তাই তো? 20 জন লোককে কাজটি কত দিনে আর বাকি ছিল? 24 দিন তারা কাজ করলে কাজটি শেষ হয়ে যেত। তারা তো অলরেডি 6 দিন করেই ফেলেছিল, আর যদি 24 দিন কাজটা করতো, পুরো কাজটা তারা কমপ্লিট করে ফেলতে পারতো। কিন্তু কি হলো, এখানে আবার অসুস্থ হয়ে গেল 8 জন, যার ফলে বর্তমানে এখন লোক আছে 12 জন। তারা কত দিনে কাজটা শেষ করবে আমাদের বার করতে হবে। আচ্ছা, তোমরা বলো তো, লোক যদি কমে যায় তাহলে দিনও কি লাগবে? বেশি লাগবে, তাই না? তাহলে এখানে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে লেখো 20 জন লোক একটা বাড়ি সারাতে পারে সমান 24 দিনে। 24 দিনই তো কাজ করলে তাদের কাজটা শেষ হয়ে যেত। তাহলে আমাদেরকে কি করতে হবে? একজন লোক একটি বাড়ি সারাতে পারবে কত দিনে? একজন হলে বেশি লাগবে সময়, তাই তো? তাহলে 24 × 20। আর আমাদের বলেছে তাহলে 12 জন লোক কত দিনে পারবে, সেটা আমাদেরকে বার করতে হবে। 12 জন মানে 12টা কি হবে? নিচে যাবে, ভাগ হবে। এবার দেখো তো, কেটে দাও, 12 দুগুণে 24 হয়, তাহলে কত হলো? 20 দুয়ে কত? 40 দিন।
এবারে ভালো করে দেখো, এখানেই কিন্তু অঙ্কটা শেষ না, আরও একটা লাইন এখানে বলা আছে। এখানে শেষ করে দিলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। দেখো কি বলছে, হিসাব করে দেখি কত দিনে তারা বাড়িটি সারানোর কাজ শেষ করবে। তাহলে এখানে তো 12 জন লোক 40 দিনে করবে, কিন্তু আগে আর কত দিনের কাজ হয়ে গেছে? আগে কিন্তু তারা 6 দিন 20 জন লোক কাজ করেছিল। তাহলে মোট কত দিন হবে? এই 40-এর সঙ্গে ওই 6টা কিন্তু অবশ্যই যোগ করতে হবে। তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে ওই যে 40, আর আগে 6 দিন যে কাজ হয়ে গিয়েছিল ওই 6 দিন সমান কত? 46, তাই তো? 46 দিনে। বোঝা গেল? কারণ এখানে তোমাদেরকে বাকি কাজ চাইনি। দেখো, যদি এখানে বলে দিত বাকি কাজ তারা কত দিনে শেষ করবে, তাহলে কিন্তু 40-এ উত্তর হতো। তোমাদেরকে এখানে বলেছে যে কত দিনে তারা পুরো বাড়িটা সারানোর কাজ শেষ করবে, তাই জন্য এটা হলো 46। বুঝতে পারলে? আচ্ছা চলো, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক আমরা করে ফেলি, 10-এরটা। কি বলছে দেখো, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? দেখো, এখানে 3টে বিষয় আছে। এরকম অঙ্কও তোমরা 5-এ করেছিলে, 6-এও করেছিলে। 25 জন কৃষক, তাহলে এখানে একটা কৃষক সংখ্যা আছে এবং একটা দিন সংখ্যা আছে, একটা আছে জমির পরিমাণ। আমরা ঝটাপট তাহলে লিখে ফেলি এগুলোকে। তাহলে এখানে লেখো কৃষক সংখ্যা, তারপরে লেখো দিন সংখ্যা, আর এখানে লেখো জমির পরিমাণ। দেখো কতজন কৃষক আছে, প্রথমে 25, দেখে নাও এখানে 25 জন কৃষক আছে, 12 দিনে 15 বিঘা। তাহলে 25 জন, দিনটা কত? 12 দিন, আর এখানে বিঘাটা কত? 15 বিঘা। তারপরে আমাদেরকে বলেছে যে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা চাষ করতে পারবে। তার মানে এখানে 30 জন, এখানে কত? 16 দিন, এখানে কত বিঘা জমি চাষ করবে বার করতে হবে। কেমন? আচ্ছা, তোমরা ভাবো যদি জমির পরিমাণটা আমরা একই রেখে দিই, তাহলে এখানে লোক সংখ্যার সাথে, আচ্ছা আমরা এইটার সাথে সবসময় সম্পর্ক বার করব। যদি আমরা দিন সংখ্যাটা সেম রাখি, জন সংখ্যা বাড়ালে বেশি পরিমাণ জমি চাষ করবে, তাহলে কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণের কি হয়ে যাবে? সরল সম্পর্ক হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা কৃষক সংখ্যাটা সেম রেখে দিই আর এটাকে যদি বাড়িয়ে দিই দিনটাকে, তাহলেও কিন্তু এর সাথে সরল সম্পর্ক হবে, তাই তো? তাহলে চলো আমরা প্রথম লাইনটা লিখে নিই। 25 জন কৃষক 12 দিনে জমি চাষ করেন কত বিঘা? 15 বিঘা। হলো? তাহলে 25 জন কৃষক একদিনে জমি চাষ করে, একদিনে নিশ্চয়ই কম করবে, তাই জন্য দেখো আমরা কার জায়গায় 1 লিখেছি? 12-র জায়গায় 1 লিখেছি, তাই তো? তাহলে এখানে 15/12 বিঘা করব। এবার এটাকেও 1 করে নেব। একজন কৃষক একদিনে জমি চাষ করে, এও নিশ্চয়ই কমই করবে, তাহলে 15/12 গুণিতক কী হবে? 25, মানে 12-র সাথে 25 গুণ হবে, নিচে থাকবে এটাও। এবারে আমরা এক এক করে এই দুটো সংখ্যাকে পুট করব। দেখো কি করে করব। একজন কৃষক 16 দিনে জমি চাষ করে, এই যে বললাম। এবার এই লাইনে কি হবে? গুণ হবে, সরল সম্পর্ক ছিল, তাই তো? আচ্ছা, আর এটাও ভাবেও তোমরা বুঝতে পারো যে একদিনের তুলনায় 16 দিন কাজ করলে বেশি কাজ হবে। তাহলে বেশি হলে আমাদেরকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 15 গুণিতক 16, নিচে যেমন ছিল 12 গুণিতক 25। এবার বসাবো 30। 30 জন কৃষক 16 দিনে জমি চাষ করে। দেখো, একজনের তুলনায় 30 জন কিন্তু বেশি কাজ করবে, তাই না? বেশি জমি চাষ করতে পারবে, তাই জন্য এখানে কি হবে? এটাও কিন্তু গুণ হবে, অর্থাৎ উপরে বসবে 30/12 ইন্টু 25। আচ্ছা, কাটো তো। দেখো, এইটা দিয়ে যদি 5 দিয়ে কাটি কত হবে? 5, 5-এ 25, আর এটাকে যদি 5 দিয়ে কাটি 3, 5, 15 কাটলে। আচ্ছা, এবার দেখো এই 5 দিয়ে যদি 30-কে কাটি, 5, 6, 30, তাই তো? আচ্ছা, 6 দিয়ে 12-কে কেটে দাও তো। 6, 2-এ 12, আর 2 দিয়ে যদি 16-কে কাটো, 8, 2-এ 16, তাহলে উপরে আমার কি পড়ে রইল? 3 গুণিতক 8। তাহলে 3 আর 8-এ কত হয়? 3 8-এ কত হয়? 3 8-এ হয় 24 দিন। এই 24
কি হবে বিঘা। তাহলে তোমাদের উত্তর কি হবে, কত বিঘা জমি চাষ করবে, তারা 24 বিঘা জমি চাষ করবে। উত্তরটা তোমরা লিখে নিও। দেখো তাহলে আজকে আমরা নিজে করি 1.1 সমস্ত অঙ্কগুলো করে ফেললাম। পরের দিনে আমরা পরের অঙ্কগুলো করব। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।